হ্যালো বাচ্চো, কেমন আছো সবাই? আজকে আমরা আলো অর্থাৎ লাইট অধ্যায়ের পার্ট টু নিয়ে আলোচনা এসেছি। এর আগের দিন আমরা জেনেছিলাম সমতল এবং বক্রতল আলোর প্রতিফলন। আজকে আমরা এই যে গোলীয় দর্পণের প্রতিফলন কি হয় সেটা আমরা জেনে নিব। সর্বপ্রথম আমরা জানবো, ঠিক আছে, আমরা যে একটা অবতল দর্পণ নিই। এই হলো আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণ কাকে বলেছিলাম না, যে গোলীয় দর্পণের ভিতরের দিকটা প্রতিফলক তল হিসাবে কাজ করবে সেই গোলীয় দর্পণকে বলা হয় অবতল দর্পণ। আবার বলছি, যেই গোলীয় দর্পণের ভিতরের দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে তাকে বলা হয় অবতল দর্পণ। আর এই দিকটা আমি শিল করেছি প্রতিফলক তল হিসেবে কাজ করবে না। আচ্ছা, এই যে অবতল দর্পণের উম্নছিলাম MN, এর মেরু হচ্ছে P, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যদি তার বক্রতা কেন্দ্র এবং এটা হচ্ছে মেরু, তার সংযোগকারী যে সরলরেখা তাকে বলেছিলাম প্রধান অক্ষ। আচ্ছা, এবার যদি আমরা এই অবতল দর্পণের ক্ষেত্রে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে কী করি না, আপতিত করি, তাহলে কি হবে? এই একটা আলোকরশ্মি, এই একটা আলোকরশ্মি, এই একটা আলোকরশ্মি, এই একটা আলোকরশ্মি, তাহলে একগুচ্ছ আলোকরশ্মি কী হলো না, আপতিত হলো। ঠিক আছে, কার না, প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে কি হবে? আচ্ছা, কি হবে যদি ধরো এই যে এটা যেহেতু গোলীয় দর্পণ, আমরা কি জানি যে কোনো একটা গোলক বা কোনো একটা বৃত্ত, এই বৃত্তটা কি হয় না, যদি এই প্রত্যেকটা বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, তা স্পর্শক এই বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কী বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। এই কেন্দ্র পর্যন্ত পরিধি পর্যন্ত দূরত্ব কী বলা হয়? কেন্দ্র থেকে পরিধি দূরত্ব ব্যাসার্ধ বলা হয়। এই ব্যাসার্ধগুলো সবসময় কিন্তু ওই বিন্দুতে লম্ব হয়। কেন? ওই বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করি তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ বুঝতে পারলাম যে কোনো একটা গোলক হোক চাই বৃত্ত হোক, এই বৃত্তের পরিধি থেকে ব্যাসার্ধ, এই পরিধি থেকে কেন্দ্রের যে দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা ওই পরিধির ওই বিন্দুতে সবসময় কি হবে? লম্ব হবে। কি হবে? লম্ব। তো আমরা যখনই এখানে এটাকে মেরু বলেছি P, এবং এই জায়গাতে আমরা বলেছিলাম যে বক্রতা কেন্দ্র C, তার মানে কি হবে না, এখানে যদি আমরা একটা তল কল্পনা করি এই বিন্দুতে, তো এই যে বক্রতা কেন্দ্র থেকে পরিধি দূরত্ব, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তাহলে এটা কি হবে না, এইখানে লম্ব হবে। আমার যদিও একটু হাতের রেখাটা বেঁকে যাচ্ছে, এটা কি হবে? লম্ব হবে। ঠিক আছে। অনুরূপে এই যে বিন্দু, এখানে যদি একটা তল কল্পনা করি সমতল, তাহলে এই যে C থেকে এই বিন্দুর উপরে এটা একটা লম্ব হবে। এবার এখানে দেখো বক্রতা ব্যাসার্ধ, মেরু থেকে দেখো এটা কি হয়েছে, এর উপরে লম্ব, তো এটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বলো আর যাই বলো, এটা রশ্মি বলো। সিমিলারলি এখানে যদি একটা তল কল্পনা করি তাহলে এটা হবে বক্রতা ব্যাসার্ধ, অতএব এটা কি হবে? তার লম্ব। ঠিক আছে। একই রকমভাবে এখানে যদি একটা সমতল কল্পনা করি তাহলে এই বিন্দুতে কি হবে? C বিন্দু থেকে যদি আমরা একটা অভিলম্ব টানি, তো বক্রতা ব্যাসার্ধ কী হয়? অভিলম্ব হয় সবসময়। তার মানে এখানকার অভিলম্ব হলো এটা C, প্রত্যেকটা C পর্যন্ত অবিলম্ব। বুঝতে পেরেছো? একবার আর বলে দিই, কোনো একটি বৃত্তের পরিধির যে স্পর্শের উপর বক্রতা ব্যাসার্ধ সবসময় লম্ব হয়। তো অর্থাৎ এখানে স্পর্শক এটা, এই জায়গাতে স্পর্শক এটা, এই জায়গাতে স্পর্শক এটা, এই জায়গাতে স্পর্শক এটা, এই জায়গাতে স্পর্শক এটা, তো বক্রতা ব্যাসার্ধ পর্যন্ত দূরত্ব, তাহলে এগুলো কি? এই বিন্দুতে এটা হচ্ছে তার অভিলম্ব, এই বিন্দুতে এটা হচ্ছে তার অভিলম্ব, এই বিন্দুতে এই দাগটা হচ্ছে অভিলম্ব, এই বিন্দুতে এই দাগটা হচ্ছে অভিলম্ব। যদি অভিলম্ব হয়, আমরা কালকের আলোচনায় দেখেছিলাম, কি দেখেছিলাম? যে আপতিত রশ্মি এবং অভিলম্ব মিলে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। অর্থাৎ এটা একটা আপতন কোণ, এটা এখানে আপতন কোণ। ঠিক আছে। এখানে আপতন কোণ দেখো 0, কেন? এই বক্রতা ব্যাসার্ধটাই রশ্মি হিসাবে চলে এসছে। ঠিক আছে। আবার এখানে আপতন কোণ এইদিকে, এখানে আপতন কোণ এদিকে, এবং আমরা কি বলেছিলাম? আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। তাহলে কি হবে? এই যে আপতন কোণ, এর সমান অ্যাঙ্গেলে এখানে একটা আলোকরশ্মি এইভাবে বেড়ে চলে যাবে। সিমিলারলি এখানে দেখ আপতন কোণ কম আছে, তো এরও একটা এই আপতন কোণের সমান প্রতিফলন কোণ হয়ে কি করবে? রশ্মিটা এইভাবে করে বেরিয়ে যাবে। এখানে আপতন কোণ নিচে, তার মানে এটা কীভাবে যাবে? এভাবে যাবে। তাহলে এই আপতন কোণ ততটা প্রতিফলন কোণ নিয়ে আলোকরশ্মিটা কী করবে? এইভাবে করে বেরিয়ে যাবে। আমার হাতে একটু বাঁকা হয়ে যাচ্ছে। এই যে আপতন কোণ, তাহলে এখানে কি করবে? এই যে অ্যাঙ্গেল আছে ওই কোণ প্রতিফলন কোণ নিয়ে কি করবে? এটা কোণ নিয়ে বেরিয়ে যাবে। তখন আমরা দেখতে পাবো
আলোকরশ্মিটা কি হচ্ছে না একটা বিন্দুতে দেখো প্রত্যেকটা আলোকরশ্মি এর সাথে সমান্তরাল, কিন্তু প্রতিফলনের পর ওরা কি করছে না একটা বিন্দুতে মিলিত হচ্ছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে। যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় ওই দর্পণের ফোকাস, এবং লিখি আমরা বড় হাতের এফ দিয়ে। ঠিক আছে, তাহলে ফোকাস কাকে বলবো না একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো অবতল দর্পণে এসে আপতিত হয়ে প্রতিফলনের পর যেই বিন্দুতে মিলিত হয় তাকে বলা, ওই বিন্দুকে বলা হয় ওই অবতল দর্পণের ফোকাস। বুঝা যাচ্ছে আশা করি, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার এই যে ফোকাস, এই মেরু থেকে, এই যে মেরু দর্পণের ক্ষেত্রে মনে রাখবে সমস্ত কিছু দূরত্ব মেরু থেকে মাপতে হয়। কোথা থেকে মাপতে হয়? মেরু থেকে। এই যে মেরু থেকে যে ফোকাসের যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দৈর্ঘ্য ফোকাস দূরত্বটা কি না মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, এটাকে বলে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। একে সূচিত করা হয় স্মল এফ দ্বারা এবং ফোকাসকে সূচিত করা হয় ক্যাপিটাল এফ দ্বারা। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার এই যে ফোকাস, এই ফোকাসে যদি ধরো এই যে আমি একটা বই নিয়ে আছি, এই বইটাকে ধরো আমি এখানে লাগিয়ে দিলাম, তাহলে এই ফোকাস বিন্দুতে কী হলো? এটা একটা তল সৃষ্টি হলো, তাই তো? এখানে একটা কী হলো? তল সৃষ্টি হলো। তো ফোকাস বিন্দুতে যে তল কল্পনা করা হয় এই তলটাকে বলা হয় ফোকাস তল। অতএব এখানে যদি আমি একটা তল কল্পনা করি তাহলে এই তলটার নাম হলো ফোকাস তল। ঠিক আছে, তাহলে কী কী জানলাম না একগুচ্ছ আলোকরশ্মি আপতিত আলোকরশ্মি কী হলো না কোনো একটা অবতল দর্পণে এসে আপতিত প্রতিফলন একটা বিন্দু মিলিত হলো, যেই বিন্দুতে মিলিত হলো তাকে হলো ফোকাস বিন্দু। মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্ব হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এবং ফোকাস দৈর্ঘ্যতে যদি তল কল্পনা করা হয় তাকে বলা হয় ফোকাস তল। কি বলা হয়? ফোকাস তল। আচ্ছা, এবার এখানে এই যে ফোকাস, এই ফোকাসকে ফের আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা মুখ্য ফোকাস হয়, একটা গৌণ ফোকাস হয়। তো মুখ্য ফোকাসটা কি শুনে নাও, জেনে নাও। আজ এখানে যেটা আমরা এঁকেছি এটা মুখ্য ফোকাস। অ্যাকচুয়ালি কি কেন মুখ্য ফোকাস বলবো? দেখো প্রধান অক্ষের সমান্তরালে যখন আলোকরশ্মি এসে প্রতিফলনের পর দেখো যে বিন্দুতে মিলিত হয়েছে দেখো ওটা প্রধান অক্ষ। তো যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মি এসে প্রতিফলনের পর যদি প্রধান অক্ষের কোনো বিন্দুতে মিলিত হয়, কোথায় বললাম? প্রধান অক্ষের উপরে কোনো বিন্দুতে, তাহলে সেই ফোকাসকে বলা হয় মুখ্য ফোকাস। কি বলা হয়? মুখ্য ফোকাস। কিন্তু যদি এই যে আমাদের অবতল একটা দর্পণ ধরো নিলাম, এই অবতল দর্পণটা সাথে প্রধান অক্ষের সমান্তরাল না এসে আলোকরশ্মি কোনো একটা অ্যাঙ্গেলে আসলো, কোনো একটা অ্যাঙ্গেলে আসলো, এরা কিন্তু প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হবে ঠিকই, কিন্তু এই যে প্রধান অক্ষের উপরে কোনো বিন্দুতে হবে না। কি হবে? এই যে ফোকাস তল যে আছে, এই যে ফোকাস তল যে কল্পনা করেছি আমরা, এই ফোকাস তলের উপরে ঠিক আছে কোনো বিন্দুতে হবে, ফোকাস তলের উপরে। এই যে উপর থেকে আসলে তো নিচে মিলিত হলো, যদি নিচ থেকে যেত তাহলে এই জায়গাটা মিলিত হতো। ঠিক আছে, তাহলে প্রধান অক্ষের উপরে মিলিত না হয়ে যদি ফোকাস তলের কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে এই ধরনের ফোকাসকে বলা হয় গৌণ ফোকাস। কি বলা হয়? গৌণ ফোকাস। বুঝতে পেরেছ? তাহলে মুখ্য ফোকাস এবং গৌণ ফোকাসটা কি? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে দেখলাম, তাহলে উত্তল দর্পণে কি হবে? তাহলে উত্তল দর্পণের জিনিসটাও আমরা দেখতে যাই। এবারে আমরা জেনে নেব উত্তল দর্পণের ক্ষেত্রে কি হতে পারে। তো একটা আমরা আঁকছি সুন্দর করে উত্তল দর্পণ। এই হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণ কাকে বলবো? যদি কোনো গোলী দর্পণের বাইরের প্রান্তটা প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে সেই দর্পণকে বলা হয় উত্তল দর্পণ। তারপর এটা হলো উত্তল দর্পণ। ঠিক আছে, আচ্ছা এইখানে এটা হচ্ছে তার উন্মেষ এন মধ্যবিন্দু, এটাকে বলা হয় মেরু বলা হয়। এই পাশে তার বক্রতা কেন্দ্র থাকবে, আর আছে বক্রতা কেন্দ্র এবং মেরু যুক্ত করে যে সরলরেখা পাওয়া যায় এই সরলরেখা বলে প্রধান অক্ষ। আচ্ছা, এখানে যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হয়, আচ্ছা এটাতে নিশ্চয়ই এদিক থেকে আলো আসবে না, কেন এই পাটা সিল করা আছে। আমাকে উত্তল দর্পণ যদি মুখ দেখতে হয় তাহলে এই পাটাতে দেখতে হবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যদি একগুচ্ছ আলোকরশ্মি আপতিত হয়, একটা ধরো প্রধান অক্ষের উপর দিয়ে গেল, তাহলে কি হবে দেখে নাও। আচ্ছা, এইখানে স্পর্শক কী হবে? এটা হবে। এখানকার স্পর্শক এভাবে হবে, এখানকার স্পর্শক সোজা হবে, এখানকার একটু এভাবে বাঁকা হবে, একটু এভাবে বাঁকা হবে। আচ্ছা, স্পর্শক সবসময় স্পর্শক লম্ব কে হয় না বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখান থেকে যদি বক্রতা ব্যাসার্ধ অঙ্কন করি তাহলে এটা একটা বক্রতা ব্যাসার্ধ,
এখান থেকে বক্রতা ব্যাসার্ধ এটা হবে, এখানকার বক্রতা ব্যাসার্ধ এটাই নিজেই, এখানকার বক্রতা ব্যাসার্ধ এটা, বক্রতা ব্যাসার্ধ হলো। তাহলে দেখো বক্রতা ব্যাসার্ধ যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে এরকম পাবো। তাহলে ভেবে দেখো, তাহলে এটা কি আপতন কোণ, এখানকার আপতন কোণ এটা, তো এটা যদি আপতন কোণ হয় তো প্রতিফলন কোণ তাহলে কী হবে, এই দিকে চলে যাবে। এটার প্রতিফলন কোণ কী হবে, এই দিকে চলে যাবে, এটা এদিকে আসবে ফিরে। এটা আপতন কোণ হলে এটা প্রতিফলন কোণ হবে, এটা আপতন কোণ হলে এটা প্রতিফলন কোণ হবে। তখন আলোকরশ্মিটা কী হবে, আপতন কোণের সমান প্রতিফলন কোণ নিয়ে বেড়ে চলে যাবে। তার মানে দেখো এখানে যে আলোকরশ্মি আসলো এসে কী হলো, চারিদিকে ছড়িয়ে ছিটকে গেল। দেখে মনে হবে, কেউ যদি এদিকে চোখ রেখে দেখে তো মনে হবে এইখানে কোনো একটা বিন্দু থেকে আলোটা চারিদিকে ছড়িয়ে ছিটকে যাচ্ছে। তো যেই বিন্দু থেকে দেখে মনে হবে যে আলোটা চারিদিকে ছড়িয়ে ছিটকে যাচ্ছে, এই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস। কি বলবো, ফোকাস। এবং মেরু থেকে এর দূরত্বকে বলবো ফোকাস দূরত্ব। এবং এখানে যদি আমরা একটা তল কল্পনা করি তাকে বলবো আমরা ফোকাস তল। বুঝতে পেরেছো? তাহলে উত্তল দর্পণের ফোকাসটা কি বলবো, যখনই একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কী করবে, প্রধান সমান্তরাল এসে কোনো উত্তল দর্পণ আপতিত হবে, প্রতিফলনের পর চারিদিকে ছড়িয়ে ছিটকে যায়। দেখে মনে হয় যে একটি বিন্দু থেকে আলোটি ছড়াচ্ছে বা ছিটকাচ্ছে। যে বিন্দু থেকে আলোটি ছড়াচ্ছে বা ছিটকাচ্ছে মনে হবে, ওই বিন্দুটাকে বলবো আমরা ফোকাস। বুঝতে পেরেছো? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাকচুয়ালি মিলিত হচ্ছে না, মনে হবে যে মিলিত হচ্ছে, মনে হবে যখন থেকে অপসারিত হচ্ছে। ঠিক আছে, তো এটাকে বলবো উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস। আচ্ছা, এই যে এখান থেকে মনে হচ্ছে যে আলোকরশ্মিটা ছড়িয়ে ছিটকে যাচ্ছে, ঠিক আছে, আলোকরশ্মি ছড়িয়ে ছিটকে যাচ্ছে, তো এই যে ছিটকে যাওয়া এই ঘটনাটাকে বলা হয় অপসারী। কি বলা হয়, অপসারী। আবার বলছি, প্রধান অক্ষের সমান্তরাল যখন আলোকরশ্মি আসলো এসে প্রতিফলিত পদার্থ চারদিকে ছড়িয়ে ছিটকে যাচ্ছে, দেখে মনে হবে যে একটি বিন্দু থেকে আলোকরশ্মিটা অপসারিত হচ্ছে, এই ঘটনাকে বলা হয় অপসারী বলা হয়। আর যেহেতু উত্তল দর্পণে অপসারী ঘটনা ঘটছে, তার জন্য উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলে। ঠিক আছে, পরীক্ষা একটা কোশ্চেন আসে কিন্তু, যে কোন দর্পণকে অপসারী দর্পণ বলে, তার আনসার বলো উত্তল দর্পণ। কেন, তো কারণ হচ্ছে কি, যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি যখনই একটি উত্তল দর্পণে আপতিত হয়, প্রতিফলনের পর চারিদিকে ছড়িয়ে ছিটকে যায়, মনে হয় একটি বিন্দু থেকে আলোটা চারিদিকে ছড়াচ্ছে বা ছিটকাচ্ছে, এই ঘটনাটাকে বলে অপসারী। যেহেতু উত্তল দর্পণে এই ঘটনাটি ঘটে, তার জন্য উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ। একই মতো হবে অবতল দর্পণকে আমরা বলি অভিসারী দর্পণ। কেন অভিসারী, একটু আগে আমরা চিত্র অঙ্কন করেছিলাম, সেই চিত্রটাকে যদি আমরা আবার একবার আঁকতে যাই তাহলে আমরা বুঝতে পেরে যাব। এই হলো আমাদের একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণে যখন এই হলো আমাদের মেরু, যখনই এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা যদি বক্রতা ব্যাসার্ধ যদি সি হয়, প্রধান অক্ষের সমান্তরাল যে আলো আসলে গেলে কী দেখেছিলাম না, ওরা একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছিল, একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে বা গুচ্ছিত হচ্ছে, এটাকে আমরা ফোকাস বলেছিলাম, তাই তো। তো একটা বিন্দুতে সে মিলিত বা গুচ্ছিত হয়, এই ঘটনাকে বলা হয় অভিসারী। কি বলা হয়, অভিসারী। আর যেহেতু অবতল দর্পণে এই ঘটনাটা ঘটে, তার জন্য অবতল দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ। তাহলে সংজ্ঞাটা কীভাবে বলবো, সংজ্ঞা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো অবতল দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, এই মিলিত হওয়ার ঘটনাকে বলা হয় অভিসারী। যেহেতু অবতল দর্পণে এই ঘটনাটি ঘটে, অর্থাৎ অভিসারী ঘটনা ঘটে, তার জন্য অবতল দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ। বুঝতে পেরেছ? তাহলে অপসারী দর্পণ এবং অভিসারী দর্পণ কাকে বলে এবং কেন বলে, এবং ফোকাস কাকে বলে, ফোকাস তল কাকে বলে, মুখ্য ফোকাস কী, গৌণ ফোকাস কী, ফোকাস দৈর্ঘ্য কী, এই সমস্ত জিনিসগুলো আমরা আজকের পাঠে জানতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই।